এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না, এই সনদের প্রতি আমার কোনো সম্মান নাই, আমি কেন নারী আন্দোলনের কাউরি নেই। একই দিনে হলো কি একই দিনে হলো না সেটা বড় ইস্যু না। এই গণভোটের পিছনে এই টাকা অপচয় করার বুদ্ধিটা কার আমি জানি না, এটাও সম্ভবত আলী রিয়াজের, কিন্তু সেটা আমি হলফ করে বলতে পারবো না, আমি জানি না। আমরা যখন সংস্কার কমিশনে কাজ করতে বসলাম, আমরা বললাম নারীর ব্যাপারটা তো সব ক্ষেত্রেই বিবেচনায় আনার বিষয়, এবং এটা যেটা আমরা ইংরেজিতে বলি এটা ক্রস কাটিং ইস্যু। সুতরাং আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি, যে ওনারা আমাদের কথা শুনেছে, আমরা ওনাদের কথাও শুনেছি, যে আমরা কি প্রস্তাব করছি ওনারা অনেকগুলো অন্তর্ভুক্ত করেছেন, ওনারা আবার আমাদেরকেও পরামর্শ দিয়েছেন অনেকগুলো ব্যাপারে। বিশেষ করে আমরা কাজ করেছি খুব ঘনিষ্ঠভাবে শ্রম কমিশনের সাথে। কিন্তু একটি কমিশন আমাদেরকে সময় দেয়নি, সেটা হলো সংবিধান কমিশন। সংবিধান কমিশন কেন সময় দেয়নি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের একটা ধারণা ছিল, বা কমিশনের প্রধানের ধারণা ছিল, সংবিধান সম্পর্কে নারীদের আবার কি বলার আছে, নারীদেরও তো কিছু বলার থাকতে পারে এবং ভিন্ন কিছু বলার থাকতে পারে, সেটা বিবেচনায় আনা দরকার ছিল। আর যদি গ্রহণ নাও করতো, আমাদেরকে তো সময়টা দেওয়া উচিত ছিল, এটা একটা শোভন ব্যাপার হতো, কিন্তু সেটা আমরা পাইনি সেই সময়। একমাত্র কমিশন যারা আমাদের সাথে বসেনি। পরে যখন দেখলাম সেই কমিশনের প্রধানকেই ঐক্যমত্য কমিশনের সহপ্রধান করা হলো, তখন আমরা কিছুটা হতাশই হলাম, এবং যথারীতি দেখলাম যে উনি ওই প্রথম 6টি কমিশনকে নিয়ে বসলেন, পরের 5টি কমিশনকে ডাকলেনও না, বসলেনও না। তখন আমরা সেই 5টি কমিশনের প্রধান আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছিলাম, যে আমাদেরকে বাদ দিয়ে কিভাবে হচ্ছে, স্বাস্থ্য কি গুরুত্বপূর্ণ নয়, বা স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ নয়, নারী কি গুরুত্বপূর্ণ নয়? বুঝলাম যে না, অনেকে মনে করে নারী গুরুত্বপূর্ণ নয়, বাকিগুলো তো গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে করা হলো। আমরা 5টি কমিশন প্রধান নিজেরা স্বাক্ষর করে চিঠি পাঠিয়েছি, এবং পরে আবার চেক করেছি যে ওটা যমুনার গেটে আটকে গেল না ভিতর পর্যন্ত গেল, তো শুনলাম না ভিতর পর্যন্ত গেছে, কিন্তু কোনো উত্তর পাই নাই আমরা। তো সুতরাং আমরা কিছুটা এই পুরো প্রক্রিয়া কিছুটা মর্মাহত, এবং ঠিক জুলাই সনদও সেইভাবেই হলো। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্জিত, এবং আমি সেই দিনই দক্ষিণ প্লাজায় যখন ঘোষণা হয়, আমি ওখানে ছিলাম, আমি সাথে সাথেই পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম। একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। তো এটা আমাদেরকে খুবই যতটা না ব্যথিত করেছে, আমাদেরকে কি বলবো শব্দটা, দুশ্চিন্তাগ্রস্ত করেছে, উদ্বেগ তৈরি করেছে যে এটা কিসের লক্ষণ, আমরা কোন দিকে আসলে যাচ্ছি। আমার ভয়টা সেখানে, এবং আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না, এই সনদের প্রতি আমার কোনো সম্মান নাই, আমি কেন নারী আন্দোলনের কাউরি নেই। আমরা কিন্তু জলে ভেসে আসিনি, দীর্ঘদিন ধরে আমার বড় বোনরা বাংলাদেশ মহিলা পরিষদ তারা 70 সাল থেকে সংগ্রাম করে আসছেন, আমরা আরো পরে এসেছি, নারী পক্ষ 83 সাল থেকে, তারপরে তো কম দিন হলো না, আমরা তো লড়াই করেছি। তো সুতরাং আমরা মনে করি এইভাবে উপেক্ষা করা আমরা গ্রহণ করতে পারি না। আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা জুলাই সনদ গ্রহণ করি না, জুলাই সনদ বাস্তবায়ন হলো কি হলো না সেটা আমাদের ব্যাপার না। এবং তারপরে আরো উদ্ভট যে বিষয়টা জুলাই সনদের সাথে যুক্ত করা হলো গণভোট নামক জিনিসটা। 48টা বিষয়ে আপনি গণভোট কিভাবে করবেন? 48টা বিষয় তো আমিই ধারণ করতে পারি না, আমি এটা শিক্ষিত মানুষ,
আমার বেশিরভাগ ভোটার কি শিক্ষিত? শিক্ষিত হলেই বা আমি কোনটাকে হ্যাঁ বলবো, কোনটাকে না বলবো? আমার যদি মনে হয় 48টার মধ্যে আমার কাছে 30টা গ্রহণযোগ্য, আমি কি সেটা আলাদা করে এই 30টা হ্যাঁ আর বাকি 28টা বাকি 18টা না, সেইভাবে হবে? এটা কি সম্ভব? তো এটা একটা উদ্ভট একটা প্রস্তাবনা, এবং একই দিনে হলো কি একই দিনে হলো না সেটা বড় ইস্যু না। এই গণভোটের পিছনে এই টাকা অপচয় করার বুদ্ধিটা কার আমি জানি না, এটাও সম্ভবত আলী রিয়াজের, কিন্তু সেটা আমি হলফ করে বলতে পারবো না, আমি জানি না। তারপরে যেটা বলতে চাচ্ছি, যে আমার কাছে যেটা সবচেয়ে কষ্টের সেটা হলো আমরা দেখেছি প্রথম যখন তৎকালীন প্রধানমন্ত্রী বললেন রাজাকারের বাচ্চারা কি তাহলে কোথায় আসবেন, রোকেয়া হলের মেয়েরা রাত্রি 12টার সময় গেট ভেঙে বেরিয়েছিল। এই রোকেয়া হলের মেয়েরা বেরোনোতেই কিন্তু আন্দোলন বেগ পেল, তারপরে কিন্তু ছেলেরা বেরিয়েছিল। এই যে মেয়েগুলো বেরোলো তাদেরকে তো পরে আর দেখলাম না। গুটি কয়েক মেয়ে ছাড়া এই যে এত সিদ্ধান্ত হচ্ছে, কোনো টেবিলে তো মেয়েরা নাই, পলিসি টেবিলে তো মেয়েরা নাই। একটার পর একটা অধ্যাদেশ পাশ হচ্ছে, কয়টা মেয়ে সেখানে ইনভলভ? আমাদের দেশে তো অনেক নারীরা আইনজ্ঞ, আইনজীবী, আইনে পড়াশোনা করেছেন, তা আমরা না বাদ গেলাম, তারা তো থাকতে পারতো। তো সেটা একটা দুশ্চিন্তার জায়গা। এবং মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি তাহলে 3 পা এগিয়ে 4 পা পিছাই গেলাম? কোন দিকে যাচ্ছি আমরা? এটা একটা কথা। দ্বিতীয়ত হলো, আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সংসদ বা আইনসভার ব্যাপারে বলেছিলাম যে 72 সালে যখন 300 আসনের সংসদ গঠন করা হয়েছিল তখন জনসংখ্যা কি ছিল, আজকে জনসংখ্যা কত? সেই 300 আসনে কি আমাদের জনপ্রতিনিধিত্ব থাকবে? আমরা মনে করি না। আমরা মনে করি এখন অনেক দিন হয়েছে, এখন 600 আসনের সংসদ হওয়া দরকার, এবং এটা সুযোগ 300টি সংরক্ষিত আসনের মাধ্যমে একটা নারী পুরুষের মধ্যে একটা ব্যালেন্স আনা সংসদে। এটা এই মুহূর্তেই হবে না জানি। যেদিন আমরা আমাদের প্রতিবেদন জমা দিলাম সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে যে সংবাদ সম্মেলন হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এই প্রতিবেদনে অনেক তর্ক হবে, অনেক সমালোচনা হবে, অনেক বিতর্ক হবে, আমরা সবটাকেই স্বাগত জানাই। কারণ আমরা মনে করি এই তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্যে দিয়েই অনেকগুলো বিষয় নিষ্পত্তি হবে। আমরা বললেই তো আর হয়ে যাবে না, সুতরাং আমরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম কি, আমরা দেখলাম গালিগালাজ। গালিগালাজ আর তর্ক বিতর্ক তো এক না। তর্ক বিতর্ক গ্রহণযোগ্য, গালিগালাজটা গ্রহণযোগ্য না। সুতরাং সেটাও একটা দুঃখের বিষয় ছিল। এবং আরো দুঃখের বিষয় ছিল সেই সময় আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কোনো রকমের আওয়াজ শুনলাম না, কোনো রকমের প্রতিবাদ শুনলাম না। এই যে আমাদেরকে যেভাবে হেনস্থা করা হলো সেটার কোনো প্রতিবাদ আমরা শুনিনি। তো সেটাও একটা দুঃখের ব্যাপার। যাই হোক, আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম, দাঁড়ান। ও, আর যেটা বলতে চাই শেষমেশ সেটা হলো এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যা দেখালো, ওরা যা করলো, আমরা যেটা করতে পারি নাই, ওরা যা করলো সেটাকে আমি শুধু সালাম জানাই না, আমি চাই যে তারাই দেশের হাল হাতে নেক। এবং আমি খুবই আশাবাদী ছিলাম যে এই যে নতুন দলটি তারা করেছে, এই দলটি সাহসের সাথে অনেকগুলো কথা বলবে যেগুলো আগে কেউ বলতে পারেনি। নানা ভয়ে, জুজুর ভয়ে, সমাজের ভয়ে, ভোট হারাবার ভয়ে তারা বলতে পারবে। এবং আমি সেটার ব্যাপারে কিছুটা মর্মাহত, তাদের সেই ভূমিকায় এখনো দেখতে পাই নাই, কিন্তু আমার মনে হয় সামনে দেখতে পাবো, আমি সেই আশা রাখি। এবং তাদের প্রতি আমার সকলের, আমার না শুধু অনেকেরই প্রত্যাশা যে তারা গণতন্ত্র এবং গণতান্ত্রিকতা এই দুটাকেই সমুন্নত রাখবে।
দ্বিতীয়ত তারা সকল প্রকার বৈষম্যের বিলুপ্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে এবং তৃতীয়ত হচ্ছে একটা মানবিক রাষ্ট্র গঠনে তারা সক্রিয় হবে এবং মানবিক রাষ্ট্র গঠনে একটা অনেকগুলোর মধ্যে একটা পূর্ব শর্ত হলো মৃত্যুদণ্ডের বিলুপ্তি। আমি সেটাও দেখতে চাই। আমাদের সংবিধানে প্রথম থেকে একটা জিনিস ছিল যেটা কোনোদিনই বাস্তবায়ন হয়নি, সেটা হচ্ছে ন্যায়পালের পথ। হাই টাইম ন্যায়পালের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। আমি আশা করব এই দলটি ন্যায়পালের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তাদের নির্বাচনী অভিযানে, নির্বাচনী ইশতেহারে সেটাও স্থান পাবে।